হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 5.1 নিয়ে আলোচনা করব। তো একটি নতুন চ্যাপ্টারটার নাম হচ্ছে তোমাদের ঘনফল নির্ণয়। ঠিক আছে, তো ঘনফল নির্ণয় আজকে আমরা শুরু করব। ঘনফল নির্ণয় চ্যাপ্টারটা দেখো, খুব কঠিন চ্যাপ্টার নয়, কিন্তু খুব সোজা চ্যাপ্টার। একটু বুঝবে তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটা অঙ্ক কিন্তু এখান থেকে সলভ করতে পারবে। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। তো দেখো, ফার্স্ট হচ্ছে তোমাদেরকে আজকে আমি ঘনক আঁকা শেখাবো। ঘনক কেমন দেখতে তোমরা জানো, ঘনক দেখেছো নিশ্চয়ই তোমরা। তো আজকে ঘনক কিভাবে আঁকতে হয়, ঘনকের কোন বাহুটাকে কি বলে, সেইগুলো ডিটেলসে শিখবো। তো একদম প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। তো চলো, তো ফার্স্ট হচ্ছে আমরা কি ঘনক আঁকবো। দেখো ঘনক কেমন দেখতে হয়, চলো আমরা একটা ফার্স্ট হচ্ছে ঘনক এঁকে ফেলি। দেখো, এইটা হচ্ছে আমার একটা ঘনক। আমি এঁকে ফেললাম কি, একটি ঘনক এঁকে ফেলেছি, দেখতে পাচ্ছ? তো এই যে এটা এঁকেছি, এই ঘনকটা তোমরা আমাকে ভেবে বলো তো, এই রকম ধরনের জিনিস তোমরা কোথায় কোথায় দেখেছো? উদাহরণ হিসেবে আমাকে বলো কয়েকটা, মানে এই ঘনকের মতন দেখতেও আছে কোনো জিনিস। হ্যাঁ, ঠিক বলেছো। প্রথম কথা, আমরা কি লুডোর ছক্কা, যে লুডো খেলি আমরা, সেই লুডোর ছক্কাকে এরকম দেখতে। লুডোর ছক্কা, তাই তো? লুডোর ছক্কাকে এরকম দেখতে। আরও কি, আরেকটা উদাহরণ দাও দেখিনি, আরেকটু উদাহরণ। তোমরা যে কিউব নিয়ে খেলা করো, মেলাও, রং মেলাও, কিউব, সেই কিউব, সেই কিউব কিন্তু এই রকম ধরনের দেখতে হয়, তাই তো? তো এইগুলো কি, এগুলোকে আমরা কি বলি? ঘনক বলি। ঠিক আছে, এগুলোকে কি বলি আমরা? ঘনক বলি। এবার দেখো, ঘনকের তিনটে জিনিস, মানে তিনটে বাহুর নাম পড়তে হবে এখানে। মানে একটা ঘনক বানাতে গেলে আমার তিনটে জিনিস চাই, একটা চাই দৈর্ঘ্য, একটা চাই প্রস্থ, আর একটা চাই হচ্ছে উচ্চতা। এগুলো ত্রিমাত্রিক, এগুলো হচ্ছে ত্রিমাত্রিক। মানে কি, তিনটে অক্ষের সাহায্যে এগুলোকে আমরা প্রকাশ করতে পারি। আর এই অক্ষ স্যার কি জিনিস বুঝলাম না। ঠিক আছে, ধরো আমি তোমাকে একটা বর্গক্ষেত্র আঁকতে বললাম। কি বললাম? বর্গক্ষেত্র। তুমি এইভাবে বর্গক্ষেত্র আঁকবে। এই হয়ে গেল তোমাদের বর্গক্ষেত্র, তাই তো? দেখো ভালো করে, তো এই বর্গক্ষেত্রটা আঁকতে গেলে বা এই জিনিসটাকে বোঝাতে গেলে তোমার দুটো অক্ষের প্রয়োজন হবে। একটা এক্স অক্ষ আর একটা কি অক্ষ? ওয়াই অক্ষ। ভালো করে বুঝবে, একটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ। মানে এইটা হচ্ছে তোমার এক্স অক্ষ, আর উপর দিকে যেটা আছে সেটা হচ্ছে ওয়াই অক্ষ। মানে এই রকম ধরনের, এটা ওয়াই আর এটা হচ্ছে তোমার এক্স। তো এই দুটো অক্ষের প্রয়োজন হচ্ছে, দেখো। কিন্তু আমি যদি একটা কিউবকে বোঝাতে চাই, তাহলে আমার হচ্ছে আর একটা অক্ষের প্রয়োজন হবে, সেটা হচ্ছে জেড অক্ষ, এইরকম। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ত্রিমাত্রিক। যে সমস্ত ত্রিমাত্রিক বস্তু আছে, ঠিক আছে, সেগুলোকে বোঝাতে গেলে আমার কি তিনটে অক্ষের প্রয়োজন হবে, একটা এক্স, একটা ওয়াই, আর একটা হচ্ছে জেড। ঠিক আছে, তো এখানে এখানে ভালো করে দেখো, তো এটাকে আমরা কি বলেছিলাম? সব, এটা একটা একটা বাহু, এটা একটা বাহু। যেহেতু বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান হয়। যদি আমি আয়তক্ষেত্র আঁকতাম, তাহলে কি বলতাম? যদি এরকম আয়তক্ষেত্র আঁকতাম, এটা হচ্ছে দৈর্ঘ্য ছিল, এটা ছিল প্রস্থ, তাই তো? এইখানে দেখো ভালো করে, এখানে দেখো কোনটাকে কি বলবো। এই যে বাহুটা দেখতে পাচ্ছ, একটা বাহু আছে, একটা বাহু আছে, আর একটা লম্বা লম্বি দাঁড়িয়ে আছে, দেখো এটা, যেটা আমি লাল করে দিলাম, তিনটে বাহুকে। তো ছোট বাহুটাকে যদি বলি আমরা এখানে দৈর্ঘ্য, এটাকে বলি দৈর্ঘ্য। আর একটা হচ্ছে এই নিচের যে অংশটা, ভালো করে দেখো, সেটা তো দেখতে একটা বর্গক্ষেত্রের মতনই। ভালো করে দেখো, এই যে নিচের অংশটা এরকম ধরনের যেটা আঁকা হয়েছে, এরকম ধরনের, সেটা তো বর্গক্ষেত্রের মতনই দেখতে একটা। ঠিক আছে, তো তাহলে এইখানে এটাকে দৈর্ঘ্য বলছি, এটাকে বলছি প্রস্থ, আর এটাকে বলছি উচ্চতা। কি বলছি? যেটা দাঁড়িয়ে আছে সেটাকে বলছি আমরা কি? উচ্চতা। ভালো করে বুঝবে, তিনটে জিনিস, একটা দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ, আর একটা হচ্ছে কি? উচ্চতা। ঘনকের এই প্রত্যেকটা নাম জেনে নাও, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ, একটা হচ্ছে উচ্চতা। আর আমি যে ঘনকটা এঁকেছি তোমাদের এই সামনে দেখতেই পাচ্ছ, এই ঘনকটার দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা তিনটেই সমান, তিনটেই সমান 1 সেন্টিমিটার করে।
ঠিক আছে, 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট এটি একটি ঘনক। কি এঁকেছি? 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট হচ্ছে এটি একটি ঘনক এঁকেছি তোমাদের সামনে। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এই যে প্রত্যেকটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেরই হচ্ছে কি যে মাপটা, সেই মাপটা কিন্তু সমান। তো এটা একটি কি সুষম আমি একটা ঘনক এঁকেছি। ঠিক আছে, সুষম ঘনক। এবার তোমার মনে হলো যে স্যার ঘনকটা একটু ছোট সাইজের হয়ে গেছে, তো একটু বড় সাইজের যদি আমি আঁকতে চাই। আমি তোমাদেরকে বলছি এটা হচ্ছে তাহলে কি 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনক। আমি তোমাদেরকে বলছি তাহলে 2 সেন্টিমিটার একটা বাহু বিশিষ্ট ঘনক আঁকতে হবে। তো যদি আমি 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ঘনক বানাতে চাই, তাহলে আমাকে কতগুলো এরকম 1 সেন্টিমিটারের বিশিষ্ট ঘনকের প্রয়োজন হবে? এই প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। আমি কি বলছি ভালো করে শুনবে। আমি বলছি কি, এটা তো 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনক এঁকেছি, তাহলে 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কতগুলি ঘনক প্রয়োজন যে 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ঘনক বানাতে গেলে? তো এই প্রশ্নের উত্তরটা তোমাদেরকে জানতে হবে। তো কি করে জানবো? খুব সোজা, দেখো এখানটা বুঝছি। দেখো ভালো করে, 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনক বানাতে গেলে, বাহু বিশিষ্ট বিশিষ্ট ঘনক বানাতে কতগুলি কতগুলি 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের প্রয়োজন ঘনকের প্রয়োজন প্রয়োজন হবে? এটা হচ্ছে আমার প্রশ্ন। তো আমার লাগবে হচ্ছে 8টা মোট 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনক। কটা ঘনক লাগবে বললাম? 8টা লাগবে। স্যার বুঝছেন কি করে 8টা লাগবে? খুব সোজা, দেখো আমি কি বলছি, 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ঘনক চাই। ঠিক আছে, 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনক তৈরি করতে কতগুলো 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের প্রয়োজন? তো আমি যদি 2-এর মাথায় এরকম একটা কিউব লাগিয়ে দিই, তাহলে কত পাবো বলো তো? 2 গুণ 2 গুণ 2 মানে হবে 8। তাহলে আমার 8টা 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনক চাই, তবেই কিন্তু আমি একটা 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনককে বানাতে পারবো। বোঝা গেল? আমি যদি বলি 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ঘনক বানাতে চাই, তাহলে 3-এর মাথায়ও কিউব করে দেবো। তাহলে কত হবে? 3 গুণ 3 গুণ 3 মানে কত? 3 3 9, 3 9 27। তাহলে 27টি হচ্ছে কি আমার 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনক চাই, তবেই আমি হচ্ছে 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনক বানাতে পারবো। বোঝা যাচ্ছে? তোমাদের ঘনফল নির্ণয়ের যে প্রথম পৃষ্ঠাটা দেখবে, একদম প্রথমে যে আছে, সেখানে কিছু ঘনকের ছবি দেওয়া আছে, আর এইগুলো নিয়ে একটু আলোচনা করা আছে। ঠিক আছে, ওইখানে ছবিগুলো তোমাদেরকে দেখতে বলছি। আমি ছবিগুলো কয়েকটা স্ক্রিনে দিচ্ছি, দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই? তো এই ধরনের হচ্ছে কি, যদি ঘনক বানাতে চাই এইভাবেই কিন্তু আমাকে বানাতে হবে। ঠিক আছে, বোঝা গেল? আমি যদি বলি 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ঘনক বানাতে চাই, তাহলে 4-এর মাথায় একটা কিউব লাগিয়ে দেবো, মানে 3 লাগিয়ে দিলাম। তাহলে 4 গুণ 4 গুণ 4, তাহলে কত হবে? 4 4 ষোলো, 4 ষোলো 64। 64টা হচ্ছে 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট আমার ঘনকের প্রয়োজন। তো এই যে 3টে সংখ্যা লিখলাম, এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, এখানে 8, এখানে 27 আর এখানে হচ্ছে 64। তো এই সংখ্যাগুলোর একটি বিশেষ নাম আছে। কি আছে? বিশেষ নাম আছে। সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণ ঘন সংখ্যা। এই সংখ্যাগুলোকে কি বলা হয়? পূর্ণ ঘন সংখ্যা। কি সংখ্যা বলা হয়? পূর্ণ ঘন সংখ্যা। তো এই পূর্ণ ঘন সংখ্যাগুলো পেলাম কি করে? এই 8, 27, 64 পাচ্ছি কি করে? খুব সোজা, দেখো আমি 2-এর মাথায় কিউব করে পেয়েছি 8, এখানে 3-এর মাথায় কিউব করে পেয়েছি 27, এখানে 4-এর মাথায় কিউব করে পেয়েছি 64। তাহলে আমরা কি করেছি? কিউব করাটাকে বলা হয় ঘন করা। আমি 2-এর ঘন করে পেয়েছি। 2-এর কি করেছি? ঘন করে। ঠিক আছে, তোমরা বর্গমূল শিখেছো নিশ্চয়ই আগের ক্লাসে। তো বর্গমূলের ক্ষেত্রে কি, বর্গ কথাটা শুনেছো? যদি কোনো সংখ্যার বর্গ করতে বলি, আমি যদি বলি 2-এর বর্গ করতে, মানে 2-এর মাথায় স্কোয়ার লাগাও। 2-এর বর্গ কত? 4। তাহলে এখানে 2-এর ঘন মানে মাথায় 3 লাগাবো। 2-এর ঘন মানে মাথায় 3 লাগাবো। তাহলে 3 লাগিয়ে যে সংখ্যাটা পাবো সেটাকে কি পেলাম? এই যে পূর্ণ ঘন সংখ্যা পেলাম একটা। যে কোনো সংখ্যার মাথায় যদি আমি 3 লাগিয়ে দিই, তাহলে যে সংখ্যাটা পাবো সেটা হবে একটি পূর্ণ ঘন সংখ্যা। বোঝা গেল? তাহলে 2-এর ঘন করে পেয়েছি একটি পূর্ণ ঘন সংখ্যা। সংখ্যাটির মান কত? 8। ঠিক আছে, 3-এর ঘন করে পেয়েছি 27, 4-এর ঘন করে পেয়েছি আমরা 64। বোঝা যাচ্ছে? ক্লিয়ার?
তাহলে এইগুলোকে আমরা পূর্ণ ঘন সংখ্যা বলবো। আচ্ছা, তোমাদেরকে যদি আমি একটা সংখ্যা দিয়ে দিই, এবার আমি বললাম যে এটা মুছছি, তোমাদেরকে আমি বললাম ধরো একটা সংখ্যা লিখছি 32, ভালো করে বুঝবে 32, বললাম এই সংখ্যাটা কি পূর্ণঘন সংখ্যা? স্যার বুঝবো কী করে পূর্ণঘন সংখ্যা? তো যদি এই সংখ্যাটাকে পূর্ণঘন সংখ্যা হতে চায়, তার মানে কোনো একটা সংখ্যার মাথায় কি কিউব করতে হবে, মানে কোনো সংখ্যাকে ঘন করে যদি এই সংখ্যাটা পাওয়া যায় মানে 32টা, তাহলে তখন হবে 32টা হচ্ছে একটি পূর্ণঘন সংখ্যা। তো কার বর্গ মানে কার ঘন করব, কার ঘন করলে 32 পাওয়া যাবে? তো তার জন্য কি করতে হবে তোমাদেরকে, যেটা শিখতে হবে সেটাকে বলা হয় ঘনমূল নির্ণয়। কি শিখতে হবে? ঘনমূল। তো ঘনমূল কিভাবে নির্ণয় করব ভালো করে বুঝবে। তো ঘনমূল আমরা বর্গমূলের চিহ্ন শিখেছি, বর্গমূলের চিহ্ন এরকম রুট, তাই তো এখানেও এরকম একটা রুট লাগবে, কিন্তু এটাকে বলা হয় কিউব রুট। কেন কিউব রুট বলা হয়? এখানে একটা 3 লাগানো হয়। কি লাগানো হয়? 3 লাগা হয়, 3, ঠিক আছে। এই যে রুটটা দিলাম, রুটের বাইরে এরকম একটা 3 লাগিয়ে দেবো, এটার নাম হচ্ছে কি? কিউব রুট বা ত্রিমূল। কি বললাম? কিউব রুট বা ত্রিমূল। তো তাহলে এখানে কত লাগাবো? 32, সমান চিহ্ন দেবো, আর 32কে এরকম পাশে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব। কি করব? মৌলিক উৎপাদক বিশ্লেষণ, মৌলিক সংখ্যা দিয়ে সব ভাঙবো। দেখো 2 ষোলোয় 32, 2 8 16, 2 4 8, 2 2 4, আর যাবে না, যাবে না, যাবে না। তাহলে কি কি পেলাম? 1 2 3 4 5টা 2 পেলাম ভেঙে। কটা 2 পেলাম? 5টা 2, এরকম লিখে ভালো এখানে মধ্যে 1 2 3 4 5, কটা পেলাম? 5টা 2। এটা মুছে দিচ্ছি এটা, তাহলে পেলাম আমরা হচ্ছে 5টা 2, 1 2 3 4 5, 5টা 2 পেয়েছি। তো আমরা কি করব, এখানে বর্গমূলের সময় কি করতাম? দুটোর মধ্যে একটা নিতাম, আর এখানে ঘনমূলের ক্ষেত্রে করব 3টের মধ্যে একটা নেবো, 3টের মধ্যে একটা নেবো, 3টে একই সংখ্যার মধ্যে একটা একই সংখ্যা নেবো। তাহলে এইখানে দেখো 3টে সংখ্যার মধ্যে এই 2কে বার করে নিয়ে এলাম, কিন্তু এইখানে দেখো দুটো সংখ্যা আছে, এখানে কিন্তু আরও একটা যদি সংখ্যা হতো তবেই কিন্তু এই তিনটে সংখ্যার মধ্যে একটা সংখ্যাকে আমি নিতে পারতাম, কিন্তু তাহলে কিন্তু তো হচ্ছে না, এখানে সংখ্যা নেই, তো 5টা সংখ্যা হয়ে গেছে। তাহলে আরেকটা সংখ্যার প্রয়োজন ছিল, তবেই কিন্তু আমরা এই সংখ্যাটা কি হতো? পূর্ণঘন সংখ্যা হতো। তাহলে এইটা কোনো পূর্ণঘন সংখ্যা নয়। তাহলে এটাকে পূর্ণঘন যদি সংখ্যা করতে যাই, আমাকে কি করতে হবে? এখানে কত গুণ করতে হবে? 2 গুণ করতে হবে। তার মানে 32-এর সঙ্গেও কত গুণ হয়ে যাবে? 2 গুণ হয়ে যাবে। তাহলে 64, সংখ্যাটা যদি 64 হতো, এই 64টা হবে একটি পূর্ণঘন সংখ্যা, কিন্তু 32 কোনো পূর্ণঘন সংখ্যা নয়। তাহলে 32 পূর্ণঘন সংখ্যা নয়, বোঝা যাচ্ছে? 32 কিন্তু পূর্ণঘন সংখ্যা নয়। কারণ কি? দেখো 3টের মধ্যে একটা নিতে হবে, এখানে তো 3টে 2-এর মধ্যে একটা নিলাম, কিন্তু এখানে দেখো দুটো 2 রয়ে গেছে, আরেকটা 2 কম পড়ছে, তাহলে এটা পূর্ণঘন সংখ্যা হচ্ছিল না 32। কিন্তু কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলাম? 2 গুণ করলাম, 2 গুণ করলে কি হয়ে যাচ্ছে? 32 2 64 হয়ে যাচ্ছে। তাহলে 64 একটি পূর্ণঘন সংখ্যা হবে। বোঝা গেল? 64 পূর্ণঘন সংখ্যা হবে। দেখো আমি করে দেখিয়ে দিচ্ছি। তাহলে 64 আমরা কি করব? ঘনমূল নির্ণয় করব। তাহলে এরকম লিখবে, কিউব রুট লাগাবে একটা, 64 দিলাম, ঠিক আছে। 64কে ভেঙে কি কি পাবো? কটা এইখানে ভাঙছি, দেখো 64কে 2 32-এ 64, 2 16-এ 64, 2 8-এ 16, 2 4-এ 8, 2 2-এ 4, তাহলে 1 2 3 4 5, 6টা 2 পেলাম, 1 2 3 4 5 6 হলো। তাহলে আমি 3টের মধ্যে একটা নেবো বলেছি, এখানে আছে 3টে, এখানেও 3টে, তাহলে 2 গুণ 2, তার মানে কত হচ্ছে? 4, ঠিক আছে। তাহলে 64কে দেখো ঘনমূল করে পেলাম হচ্ছে 4, আর 4-এর কিউব করলে আবার কত পাবো আমরা? 4-এর কিউব করলে একটু আগে দেখলাম 64 পেয়ে যাই আমরা। তাহলে হচ্ছে 64-এর ঘনমূল হচ্ছে 4, আর 4-এর ঘন করলে কত পাচ্ছি? 64 পাচ্ছি। বোঝা যাচ্ছে? তাহলে কিভাবে ঘনমূল বের করতে হয় তোমরা বুঝতে পারলে নিশ্চয়ই। এইভাবে কিন্তু আমরা ঘন অথবা ঘনমূলকে নির্ণয় করতে পারবো। আশা করছি বোঝা গেছে, চ্যাপ্টারটার সম্বন্ধে একটু হলেও আইডিয়া এসেছে। এবার হচ্ছে আমরা অঙ্কগুলো করব, দেখে নাও। ঠিক আছে, তো এবার হচ্ছে কোষে দেখি তোমাদের কত আছে যেন, 5.1। তোমরা বইয়ের পৃষ্ঠা নম্বর কত আছে খোলো, সেখানে কিন্তু প্রথমের অঙ্কগুলোকে এবার স্টার্ট করব। ঠিক আছে, ফার্স্ট যে অঙ্কটা আছে দেখো, পড়ো তোমরা কি আছে নিজেরা।
নিজেরা পড়ো, তোমাদের পৃষ্ঠা নম্বর আমি বলে দিচ্ছি, 53 পাতায় আছে, ঠিক আছে। তো প্রথমে যে বলছে দুটি ঘনক তৈরি করি যার একটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও একটি 1 সেন্টিমিটার। তাহলে তারপর নিচে কি বলেছে, কতগুলো 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে একটি বড় ঘনক পাবো। তো প্রথম কথা দেখো, এখানে দুটো মাপ দেওয়া আছে, একটা হচ্ছে 5 সেন্টিমিটার, একটা 1 সেন্টিমিটার। তো 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট যদি আমি ঘনক তৈরি করতে চাই, তাহলে কতগুলো 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের প্রয়োজন হবে। তো এই মাত্র করলাম, প্রথমেই দেখালাম। তাহলে কি করে করব, আমাকে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট যদি আমি ঘনক বানাতে চাই, তাহলে 5-এর মাথায় একটা কিউব লাগাবো। 5-এর মাথায় কিউব করলে কত পাবো, 5 গুণ 5 গুণ 5, তার মানে কত হচ্ছে 125 হচ্ছে। দেখো 5 5 25, 5 25 125, তাহলে আমার 125টি 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের প্রয়োজন। তবেই হচ্ছে আমি কি বড় ঘনক যেটা বলেছে সেটাই তৈরি করতে পারবো। বড় ঘনক মানে কি 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনক। বোঝা গেল, একের অঙ্ক কমপ্লিট। একের অঙ্ক কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। আচ্ছা নেক্সট অঙ্কে যাও। নেক্সট অঙ্ক কি বলছে দেখো, নেক্সট অঙ্ক বলছে 2-এর দাগের। তো সুমন্ত অনেকগুলি 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক তৈরি করেছে, মনামি সেই ঘনকগুলি জোড়া লাগিয়ে বড় ঘনক তৈরির চেষ্টা করছে। তো হিসাব করে দেখি যে কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে। তো আমাকে কি করতে হবে, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ 2-এর দাগের যে নিচে 1-এর 2-এর 3-এর মোট হচ্ছে 6টা সংখ্যা দেওয়া আছে। তো এই 6টা সংখ্যাগুলোকে আমাকে চেক করতে হবে যে কোনটা পূর্ণঘন সংখ্যা আর কোনটা পূর্ণঘন সংখ্যা নয়। তাহলে যেগুলো পূর্ণঘন সংখ্যা হবে সেইগুলো দিয়ে কিন্তু আমরা ঘনক তৈরি করতে পারবো, অথবা যেগুলো পূর্ণঘন সংখ্যা নয় সেগুলো দিয়ে আমরা কিন্তু ঘনক তৈরি করতে পারবো না। প্রথমে যে সংখ্যাটা দেওয়া আছে 100, তাহলে 100 কি কোনো পূর্ণঘন সংখ্যা? তার জন্য আমাকে কি করতে হবে, 100-র ঘনমূল নির্ণয় করতে হবে। কিভাবে করব, 100-র এইভাবে ঘনমূল নির্ণয় করবে তোমরা। 100-কে পাশে ভেঙে নেবে এরকম করে, 2 50-এ 100, 2 25-এ, তারপরে 5 5-এ 25। তাহলে কি পেলাম আমরা, 2 2 5 গুণ 5। তাহলে দেখো আমার দুটো 2 আছে, এখানে দুটো 5 আছে। তাহলে আমার কি, আমি কি বলেছি 3টের মধ্যে একটা সংখ্যা নেবো। তাহলে এখানে দুটো 2, এখানে একটা 2 এখনো প্রয়োজন ছিল, আর এখানে আর একটা 5 প্রয়োজন ছিল। মোট তাহলে কত প্রয়োজন ছিল, এখানে 2 আর এখানে 5, 5 2 10-এর প্রয়োজন ছিল। কিন্তু দেখতে পাচ্ছি কি যে এইটা 100টা কোনো পূর্ণঘন সংখ্যা নয়, তাই তো। তাহলে এই 100 দিয়ে কিন্তু আমরা কোনো কি ঘনক তৈরি করতে পারবো না। তাহলে এটি পূর্ণঘন সংখ্যা নয়। তোমরা লিখে দেবে কি, এটি কোনো পূর্ণঘন সংখ্যা নয়, এটি পূর্ণঘন সংখ্যা নয়, পূর্ণঘন সংখ্যা নয়। অর্থাৎ অর্থাৎ ঘনক তৈরি অসম্ভব, ঘনক তৈরি অসম্ভব, ঠিক আছে, অসম্ভব, ঘনক তৈরি অসম্ভব, ঠিক আছে। তাহলে পূর্ণঘন সংখ্যা না হলে আমরা ঘনক তৈরি করতে পারবো না। তাহলে দেখো পরেরটা কত আছে, 1000 আছে, 2-এরটা কত আছে, 1000 আছে। তাহলে 1000 দিয়ে 1000টাকে আমরা কি করে চেক করতে হবে, আমি সেটা পূর্ণঘন সংখ্যা না পূর্ণঘন সংখ্যা নয়। তাহলে 1000কেও প্রথমে ভাঙতে হবে, কিউব রুট 1000 ভিতরে লিখলাম, হলো। তো 1000কে ভাঙছি, দেখো 2 5-এ 10, 1 2, 2 25-এ 50 0, আবার কত দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 12 24, 25 5-এ 10, তাহলে 5 5-এ 25, 5 25-এ 125, 5 5-এ 25 হলো। তাহলে দেখো তাহলে কি কি পেলাম আমরা, এটাকে ভেঙে ভেঙে পাচ্ছি 1 2 3টে 2, 1 2 3টে 2, আর একটা 5 গুণ 5 গুণ 5। বোঝা গেল। তাহলে এইখান থেকে দেখো 3টের মধ্যে একটা আসলো, এইখান থেকে 3টের মধ্যে একটা সংখ্যা আসলো, তাহলে 2 গুণ 5, তাহলে 5 2 10 পেলাম। তাহলে দেখো এই 1000-এর ঘনমূল কত পেয়ে গেলাম, 10। তাহলে হচ্ছে কি 1000 একটি পূর্ণঘন সংখ্যা বলতে পারি। তাহলে এটির ক্ষেত্রে ঘনক তৈরি সম্ভব। বোঝা গেল, ক্লিয়ার। তাহলে এইভাবে কিন্তু বাকি যেগুলো আছে তোমরা চেক করে করে করতে পারবে নিশ্চয়ই। দুটো করলাম, বাকিগুলো তোমরা নিজেরা করবে। আর যেগুলো আটকাবে আবার আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে যে স্যার এগুলো প্রবলেম হচ্ছে না, তাহলে কিন্তু আমরা পরের ক্লাসে আবার করিয়ে দেবো। হলো। 3-এর দাগে এসো। 3-এর দাগের অঙ্ক কি বলছে দেখো, সেম একই অঙ্ক বলছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণঘন সংখ্যা নয় লিখি। কোনটি পূর্ণঘন আর কোনটা পূর্ণঘন সংখ্যা নয়, এও খুব সোজা। প্রথমে কত আছে, 216 আছে। চলো এইভাবেই করব, এইভাবেই যেইভাবে দেখালাম সেইভাবেই করব। 216 পূর্ণঘন না পূর্ণঘন সংখ্যা নয় সেটা আমাদেরকে জানতে হবে। 216 এই সরি এখানে দিয়ে লিখছি
কিউবমূল 216। এটা পূর্ণঘন সংখ্যা না পূর্ণঘন সংখ্যা নয় সেটা আমাকে লিখতে হবে। তো 216কে পাশে এরকম ভাঙবে, 2 দিয়ে যাবে, 2 10 20, 2 8 16, তারপরে যাবে 2 5 10, 2 4 54, 2 7 54, তারপর কত 3 9 27, তারপরে 3 3 9 হলো। তাহলে কি পেলাম, মানে 3 লেখো, 2 2 2, 3টে 2 পেয়েছি, 3টে 2 পেয়েছি, আর কটা পেয়েছি, 3টে 3 পেয়েছি, 1 2 3 হলো। হলো, এর মধ্যে দুটোর মধ্যে আসবে, এটার মধ্যে আসবে, তাহলে কত 2 গুণ 3, 3 2 6। তাহলে দেখো আমার হচ্ছে 216কে ঘনমূল করে কত পাচ্ছি, 6 পাচ্ছি, একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি। তাহলে 216 হচ্ছে একটি পূর্ণ ঘন সংখ্যা। তাহলে লিখে দাও 216 হলো একটি পূর্ণ ঘন সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যা। বোঝা গেল, বোঝা গেল। পরেরটা কি আছে, পরেরটা তোমাদের আছে দেখো 343। পরেরটা আছে 343, 343, 343। তো 343কে ওইভাবে ভাঙবে, 343কে এইভাবে কত দিয়ে যাচ্ছে, 7 দিয়ে যদি করি, 343কে 7 দিয়ে, 3 দিয়ে যাচ্ছে না, 7 দিয়ে দেখো, 7 7 7 দিয়ে যদি করি, 5 6 30, 7 5 7 35 হয়ে যাচ্ছে, 5 7 35 হয়ে যাচ্ছে, 34 আছে, তাহলে হচ্ছে কত, 4 7 28, 28 29 30 31 32 33 34 63, 7 9 63, 7 7 49। তাহলে দেখো কত পাচ্ছি, 3 of 7 into 7 into 7, তার মানে 3টের মধ্যে থেকে একটা আসবে, তাহলে 7। ঠিক আছে, তাহলে এর পূর্ণ এই ঘনমূল করলে কত পাচ্ছি, 7 পাচ্ছি। তাহলে হচ্ছে 343 একটি পূর্ণ ঘন সংখ্যা। মানে কি, যদি 7-এর আমরা ঘন করি তাহলে কত সংখ্যাটা পাবো, 343। বোঝা গেল। এইভাবে কিন্তু এটাকে করতে হবে। আর একটা অঙ্ক করবো এখানে আরেকটা অঙ্ক করব, বাকিগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। দেখো সমস্ত অঙ্ক যদি আমরা করে দিই কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে না, নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে। কোনো জায়গায় আটকালে তোমরা সেইগুলোকে আবার নিজেদের মধ্যে একটা আলোচনা করবে, আর না হলে তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানাবে। ঠিক আছে, একটু ভালো করে জানিও যেন বুঝতে পারা যায়, সকলে বুঝতে পারে। ঠিক আছে, সেইভাবে জানাও, অবশ্যই সেটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো আমরা। ঠিক আছে, চলো তারপরটা কত আছে, 1024 আছে। তো 1024 দেখো, 1024 পূর্ণ কোনো সংখ্যা না পূর্ণ কোনো সংখ্যা নয়, এত অবধি আমরা পূর্ণ কোনো সংখ্যাই পাচ্ছি, তাই তো। এবার দেখবো 1024, 1024। তো 1024কে এইভাবে ভাঙবো, পাশে যদি ভাঙি কত, 2 5 10, 2 12 24, তাই তো, 2 5 10, 12 দিয়ে 24। তাহলে এবার আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে যদি করি, 2 দিয়ে 4 5, 5 10, 6 12, 256 হচ্ছে। আবার 2 দিয়ে, 12 দিয়ে 24, 8 16, আবার 2 দিয়ে যাবে, 2 6 12, 2 4 64, 2 32 64, তারপরে 2 16 32, 2 8 16, তারপরে 2 4 8, তারপরে 2 2 4। তাহলে কটা 2 পেলাম, 1 2 3 4 5 6 7 8 9 10টা। কটা 2 পাচ্ছি, 10টা 2 পাচ্ছি। 2 গুণ 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 2, 1 2 3 4 5 6 7 8 9 গুণ 10। তাহলে দেখো আমি বলছি 3টের মধ্যে থেকে একটা নেবো। এখানে 3টে আছে, এখানে 3টে আছে, এখানে 3টে আছে, দীর্ঘে 9, একটা হচ্ছে এক্সট্রা চলে আসছে আমার। এই 2টা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা 1024 হচ্ছে একটি পূর্ণ ঘন সংখ্যা হয়ে যেত। কিন্তু দেখতে পাচ্ছি একটা 2 এক্সট্রা চলে আসছে। ঠিক আছে, এই 3টের মধ্যে একটা নিলাম, এই 3টের মধ্যে একটা নিলাম, এই 3টের মধ্যে একটা নিলাম, কিন্তু এখানে 2টা একটা এক্সট্রা চলে আসছে। অথবা আমাকে কি করতে হবে, এখানে আরো 2টো 2 লাগাতে হবে, তবেই কিন্তু আমরা এই সংখ্যাটাকে পূর্ণঘন সংখ্যা করতে পারবো। বোঝা গেছে। তাহলে এই সংখ্যাটি 1024 পূর্ণঘন সংখ্যা নয়। তাহলে এটি পূর্ণঘন সংখ্যা নয়, লিখে দাও, এটি পূর্ণঘন সংখ্যা নয়, পূর্ণঘন সংখ্যা নয় কিন্তু। ঠিক আছে, আচ্ছা এইখান থেকে এর পরের দাগের অঙ্কগুলো আসবে, আমিও করাবো অবশ্যই। দেখো যদি ভালো করে দেখো, আমি যদি বলি যে 1024কে যদি আমি পূর্ণঘন সংখ্যা করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমি ভাগ করে করতে পারবো সংখ্যাটাকে একটি পূর্ণঘন সংখ্যা, অথবা গুণ করে সংখ্যাটাকে একটি পূর্ণঘন সংখ্যা বানাতে পারবো। কি করে বানাবো, যদি এই 2টাকে আমি উড়িয়ে দিই, 2টাকে ওড়াবো মানে তো এমনি এমনি তো ওড়াতে পারবো না, তার মানে কি করতে হবে, 2টাকে ভাগ করে দিতে হবে 2 দিয়ে। তাহলে এই যদি 1024কে 2 দিয়ে ভাগ করে দিই,
তাহলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা হচ্ছে একটি পূর্ণঘন সংখ্যা হবে। অথবা যদি এখানে কি করি, আরও দুটো 2 গুণ করি, দুটো 2 মানে 4 যদি গুণ করে দিই, তাহলে সংখ্যাটা কিন্তু একটি পূর্ণঘন সংখ্যা হতে পারে। ঠিক আছে, এরকম কোয়েশ্চেন আসে, পরের দাগের কোয়েশ্চেন আছে, তোমাদেরকে সলভ করানো হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট দিন আমরা কিন্তু বাকি যে অঙ্কগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তো তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।